আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রিয় শরতের বিয়ের চতুর্থ দিনই তারা ঢাকায় শরতের ফ্ল্যাটে ফিরল। শরৎ আসার পথে বাড়ি থেকে দুপুরের খাবারটা নিয়ে এসেছে। প্রিয় পুরোটা রাস্তা বেশ চুপচাপ ছিল, তার জার্নি করতে ভালো লাগে না, মাথাটা ভার হয়ে আছে। শরৎ এক হাতে প্রিয়র হাত ধরে আছে, অন্য হাতে দরজা খুলতে খুলতে একবার প্রিয়কে শুধালো, ঠিক আছেন? মাথা নাড়ল সামান্য। ওকে। দুজনে ভেতরে প্রবেশ করলো। যখন শরৎ এখান থেকে শান্তি কুঞ্জে গিয়েছিল তখন এক প্রকার ব্যাচেলর ছিল বলেই ধরা যায়। তাই প্রিয়র ধারণা ছিল বাসাটা বেশ অগোছালো, অপরিপাটি, অপরিচ্ছন্ন সহ বিভিন্ন উপসর্গযুক্ত শব্দ। তারপর তার ধারণাটা 180 ডিগ্রি এঙ্গেলে উল্টে গেল ভীষণ রকমের সুরুচি সম্পূর্ণ ফ্ল্যাটটা দেখে। হালকা রঙের আসবাবগুলো, লাইট পার্পল ও ল্যাভেন্ডার রঙের মিশলের দেওয়াল, সাদা পর্দাসহ পুরো বাসা এক পলকে প্রিয়র কেন যেন খুব মনে ধরে গেল। শরৎ বলল, আমার ছোট্ট ঘরটা আজ আমাদের হলো। প্রথম কদমে আপনাকে একটা কথা জানাবো, যদি আমার হয়ে থাকেন তবে সে কথার হেরফের আপনি করবেন না। প্রিয় তার দিকে তাকিয়ে শুধালো, বলুন। আমার সামনে আপনি দ্বিধা রাখবেন না, যে কোনো কথা, যে কোনো বিষয় আমাকে জানাতে সংকোচ করবেন না। আমার কোনো কাজে আপনার খারাপ লাগলে ব্যাপারটা চেপে যাবেন না, সরাসরি আমাকে বলবেন। মিসআন্ডারস্ট্যান্ডিং বিষয়টা বড্ড খারাপ। আমাদের মধ্যে এরকম কোনো সিচুয়েশন তৈরি হলে আমরা আলোচনায় আসব। একটা মুখোমুখি বৈঠক ম্যাক্সিমাম সমস্যার সমাধান করতে পারে, বুঝেছেন? চাপা স্বভাব ভালো নয়। আমার উপর রাগ হলে প্রকাশ করবেন। রাগের বহিঃপ্রকাশ আমরা সবার উপর করতে পারি না, যার ওপর করি নিঃসন্দেহে সে আপন। আমাকে নিজের মনে করেন সব সময়, সেটাই করবেন। নিজের আধিপত্য দেখাবেন আমার উপর, বিশ্বাস করুন। আপনার প্রতি এত অভিযোগ না, কেবল ভালোবাসা আসবে। আমার প্রিয়, আমি আপনার। শুধু এইটুকু মনে রাখবেন, শুধু এইটুকু যদি মেনে চলেন, আল্লাহ চাইলে মৃত্যুর আগ অবধি আমি আপনার হয়েই থাকব। প্রিয় মুচকি হেসে বলল, নীরজ, আপনি মানুষটা বেশ জ্ঞানী। আর আপনি সাহসী। তাই নাকি? অবশ্যই। আপনি যে সিচুয়েশনে ছিলেন, অন্য কোনো মেয়ে থাকলে সম্ভবত এখনো শ্বাস নিত না। আমিও ভীষণ যুদ্ধ করেছি নীরজ। হসপিটালের বেড বেশি দিন ছেড়ে থাকতে পারিনি, গায়ে অনেক দাগ আছে, এখন টায়ার্ড। এত যন্ত্রণাও যখন আমি শ্বাস নিচ্ছি, বুঝে গেছি মৃত্যু সহজ নয়, সে কারণেই বেঁচে আছি। নীরজ, আমি ভালো আছি, 3 সত্যি। এক হাতে আলতো করে বুকে জড়িয়ে নিল শরৎ প্রিয়কে। প্রিয় চোখ বুজে ফেলে বুক ভরে শ্বাস টানলো। নাকে ভেসে এলো শরতের ম্যানলি পারফিউমের স্মেল। কি নেশালো। শরৎ সময় নিয়ে উষ্ণ চুমু আঁকলো প্রিয়র সিঁথিতে। অনেকটা সময় পর বলল, আমার রাজত্বে স্বাগত আপনাকে, রানী সাহেবা। গাল ভরে হেসে ফেল প্রিয়। রে, এই প্রহরীরা, এই ছোকরা, এই বাঁচা আমাকে। আয়াতের কথা শুনে পোহর ভ্রুকুটি করে ফেল। আয়াত কল দিল, পোহর কল রিসিভ করলো। আর সঙ্গে সঙ্গে আয়াতের থেকে এরূপ কথা। অবশ্য অবাক হওয়ার মতো নয়, আয়াত মানেই তো উদ্ভট সব কাজকর্ম। পোহর মোটেও বিচলিত হলো না, খেতে খেতে বলল, মরে গেছিস? আয়াত জবাবে বলল, কিভাবে? কিভাবে মানে? মানে সুইসাইডাল কেস নাকি মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট? ভাই, মনে তো হচ্ছে 3টাই। লেট মি এক্সপ্লেন। বাপজানের বন্ধু আমার বাপের কাছে আমার হাত চাইছে, সো ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। বাপজান রাজি হয়ে আমার কাছে প্রস্তাব দিছে, সো আই থিঙ্ক ইট ওয়াজ অ্যাটেম্প্ট টু মার্ডার। আর ফাইনালি আমি সময় চাইছি। এখন তুই যদি সলিউশন না দিস, ভাই, আই সোয়ার রমনাতে গিয়ে তোকে খুন করব, তারপর নিজে সুসাইড অ্যাটেম্প করব। পেপারে পেপারে ছাপাবে। বিশিষ্ট শিল্পপতির মেয়ে মেহেরিন আয়াত সাউদা একজন ফিলিংলেস, ম্যানারলেস, লাভলেস পুরুষকে হত্যা করে নিজে মৃত্যুকে বুকে টেনে নিয়েছে। একবিংশ শতাব্দীর ভালোবাসা মানি আয়াত প্রহর। আমাদের প্রেমের পরিণতি না হোক, অমর হবে, ও সবে প্ল্যান পরে। আপাতত তোকে নিয়ে হানিমুনে উগান্ডা যাইতে চাইছি। সলিউশন দে রে বেটা। বলতে বলতে হাঁপিয়ে গেল আয়াত। তার পাশে দাঁড়িয়ে আছে তাদের বাসার হেল্পিং হ্যান্ড রুমো, বয়স 17 এর কাছাকাছি, দেখতে মিষ্টি ও আয়াতের ভীষণ রকমের বিশ্বস্ত। আয়াতটাকে উদ্দেশ্য করে বলল, রুমুরে পানি দে। রুমো পানি দিল। আয়াত গ্লাসে চুমুক দিতেই পোহর বলে উঠল, রিল্যাক্স, হাইপার হওয়ার কিচ্ছু নেই। মেজাজের 14টা বেজে গেল আয়াতের। সঙ্গে সঙ্গে রুমুকে বলল, এই রুমু, আমারে মাটি দে। রুমু এদিক ওদিক খুঁজল। সাধারণত আয়াত যা কিছু চাইতে পারে ধারণা করে সবই হাতের কাছে রেখে দেয়।
খুঁজে 2 সেকেন্ড যখন না পেল তৎক্ষণাৎ মস্তিষ্কে ক্যাচ করলো মাটি কই পাবে। খুব অসহায় চোখে তাকালো আয়াতের দিকে। আর রেগে আছে। রুমো তৎক্ষণাৎ পাশ থেকে হাত পাখা নিয়ে বাতাস করতে লাগলো। শীতের সিজন চলছে, ভালোই শীত পড়েছে। এমন সময় এভাবে বাতাস করতে দেখে আয়াতের রাগ আরও বাড়ল। রুমোর দিকে তাকিয়ে বলল, আমার তোর মানুষ লাগে না? হাওয়া লাগানো বন্ধ কর, নইলে সোজা কিক দিয়ে মঙ্গলে পাঠাই দিব। তারপর মঙ্গল মঙ্গল কীর্তন করিস। রুমো দুদিকে মাথা নেড়ে বাতাস করা বন্ধ করলো। পর আয়াতকে বলল, আঙ্কেলকে জানিয়ে দাও আমার কথা। আমার প্রিভিয়াস মান্থে একটা জব হয়েছে। তোমার প্রয়োজন মেটানোর মতো সামর্থ্যটা আমার আছে, চিন্তা করো না। আয়াত বড় করে হাফ ছেড়ে রুমুকে বলল। ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আয়। রুমো দৌড় দিল। আয়াত হুট করেই বলল, প্রহুর, ট্রাস্ট মি, আই ক্যান নট লিভ আ সিঙ্গল মোমেন্ট উইদাউট ইউ। বুঝলাম। আয়াত পুনরায় খেপে উঠল। বুঝলাম কি রে? এই প্রহরের বাচ্চা রে, তুই শেষ। কালমা পড়তে থাক, আমি আসতেছি। আজ তুই প্রেমিকার হাতে শহীদ হবি। শরৎ শাওয়ার নিয়ে বের হওয়ার পর পিওকে রুমে দেখতে পেল না। রুম থেকে বেরিয়ে পিওর খোঁজ মিলল কিচেনে। শাড়ির আঁচল কোমরে গুজে রেখেছে, চুলগুলো হাত খোপা করে বেঁধেছে। সামনে দিয়ে ছোট চুলগুলো মুখে এসে পড়ছে। এক হাতে খুন্তি, অন্য হাত কোমরে রাখা, সম্পূর্ণ মনোযোগ করে বাঁচতে থাকা ডিমের মধ্যে। যেন বিশ্বযুদ্ধে নেমেছে সে। শরৎ কিছু বলল না। একটা অ্যাপেল নিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। পিওর দিকে তাকিয়ে আছে সে। পিও তখন বলল, আমি বাইরের খাবার খেতে পারি না, আমার পেটে সয় না। ওগুলো আপনি গেলেন, আমি ডিম ভাজি খাবো। পিও নিজের কমফোর্ট জোনটা শরতের সামনে প্রকাশ করছে আস্তে ধীরে। ব্যাপারটা শরতের বেশ মনিত হলো। সে ওভাবেই তাকিয়ে রইল। পিও ডিম উল্টে বলল। প্রাণনাথ শোনেন। ফিক করে হেসে ফেলে শরৎ বলল, ইয়েস প্রাণনাশিনী, বলেন। ঘেমে গেছি দেখেন, একটু বউ সেবাও তো করতে পারেন। শরৎ পিওর গাল টিপে দিয়ে বলল। আমার ঢঙ্গি বউ। পিও হে হে করে হাসলো। শরৎ পাশ থেকে একটা ন্যাপকিন নিয়ে পিওর কপালের ঘাম মুছে দিল। এরপর নাকের চিবুকের, শেষে গলার। পিওর মনোযোগ সরে যায় ডিমের থেকে। শরৎ তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। তারপর উচ্চ আওয়াজে হো হো করে হেসে বলল, ম্যাডাম যুদ্ধে হেরে গেছেন, ফ্রিজ থেকে আরেকটা ডিম বের করেন। পিওর গ্যাসের সুইচ অফ করলো। ডিমের একটা পাশ কালো আস্তরণ পড়ে গেছে। ইস, কাঁদো কাঁদো হয়ে বলে, এবার থেকে আমি কিচেনে এলে আপনি আসবেন না। আমার সব মনোযোগ অন্যদিকে চলে যায় তাহলে। শরৎ গা দুলিয়ে হাসতে লাগলো। পিও এর মধ্যে শরৎকে 3বার গাল ফুলিয়ে নিজের প্রিয় শব্দগুলো বলল। খারাপ খারাপ খারাপ। শরৎ ও পিও দুজনেরই অফিসের ছুটি শেষ বলে তারা ঢাকায় ফিরে এসেছে। সকাল সকাল প্রহর পিওর যাবতীয় দরকারি জিনিসগুলো দিতে ফ্ল্যাটে চলে এলো। পিও ওকে দেখে ছোট ছোট চুলগুলোয় হাত বুলিয়ে এলোমেলো করে বলল, কি রে, কি খবর? দিনকাল সব ভালো? মাথা নেড়ে প্রহর বলল। ভালো। আপু। থেমে নিয়ে আবার বলল। আপু। পিও মুচকি এসে বলল। বল। পোরের কণ্ঠ একটু নড়বড়ে। ভালো আছিস? পোরকে আশ্বস্ত করে পিও বলল। ভীষণ। পোর সমস্ত ভয় চাপিয়ে হাসলো এখানটাই। তারপর যখন ফিরতে চাইল তখন পিও বলল, রান্না করেছি ভাই আমি, খেয়ে যাবি? পোর বায়না দেখলো না কোনো। চুপিসারে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়লো। পিও ওখানে এসে শুধালো। বাড়ির সবাই ভালো আছে? আম্মু কেমন আছে? আব্বু? ভালো আছে। আম্মুকে নিয়ে আসতিস। নেক্সট টাইম আনবো। ঠিক আছে। আয়াতের কি খবর? ও ভালো আছে? ভালো আছে আপু। বিয়ে কবে করবি? তোর বয়স যেমন তেমন। আয়াতের তো বাড়িতে ঘটকের যাতায়াত বেড়ে যাওয়ার কথা। পোহর কিঞ্চিত হাসলো। ও ওরকমই। পিও চুলগুলো হাত খোপা করে বেঁধে ফেলে পোহরের পাশে বসলো। তারপর বলল, দুটো কথা বলি ভাই, শোন। ওরা বলে না ঠিক সময়ের অপেক্ষায় আছে, সময় হলে হবে, সময় আসুক, বলে না এইসব? সত্যি কি জানিস? সত্যি হচ্ছে এই সঠিক সময় বলতে কিছুই নেই, কিচ্ছু না। কারণ তুই জানিস না কাল কি হতে যাচ্ছে। তোর এখন কিছু করতে ইচ্ছে করছে, তুই এখনই কর। আর আমি মায়ের সাথে আয়াতের ব্যাপারে কথা বলি। পোহর চুপচাপ রইল। পিও জবাবের আশায় আছে। তারপর এক থমকানো লগ্নে পোহর পড়ল। আমি ভাগ্যে চরমভাবে বিশ্বাসী। সেটা ভালো, তবে তুই কি আয়াতকে চাস না? আমরা যা চাই সব যদি পেয়েই যাই, আফসোস কখন করব যদি না হারাই? আফসোস চাস? আয়াতকে চাই। তোর কথার ধরন তবে অমন কেন? পিওর কণ্ঠে দ্বিধা। গম্ভীরভাবে হেসে উঠল পোহর। দেখা যাক ভাগ্য আমাকে কি দেয়, যা দেবে আমি তাতেই সন্তুষ্ট। পিওর গলায় অসন্তোষ প্রকাশ পেল। ভাই পাবি কিংবা পাবি না, কিছু একটা বিশ্বাস রাখ, নয়তো হেরে যাবি। বিশ্বাস রেখেছি তো। কিসে? ভাগ্যে। পিও উত্তেজিত হতে হতেও শান্ত থাকলো। তোর কি বাজে কিছু মাথায় আসছে?
কোনো সমস্যা? খুলে বল আমায়। আপু সব ঠিক করে দেবো, বল আমাকে। নরম হলো প্রহর। তুই আম্মুর সাথে কথা বলতে পারিস, আজ নয়তো কাল আমিই জানাবো। এতক্ষণে পিওর কলিজায় পানি এলো, বুকে হাত রেখে শ্বাস ফেলে পড়ল। শুধু শুধু ভয় দেখাস। বস, নীরজকে ডেকে আনি। পিও উঠে রুমে গিয়ে দেখলো শরৎ উপ হয়ে শুয়ে ঘুমাচ্ছিল। পিও ডাক দিল, উঠেন, বেলা হয়ে গেছে, খেয়ে অফিসে যেতে হবে তো। উঠেন না। শরৎ চোখ মুখ কুচকে পড়ল। হুম, কি লেট হবেন তো। হব না। অফিসে গেলে রেজিগনেশন লেটার ধরিয়ে দেবে। দেখ, চাকরি? চাকরি বাদ। খাবো কি তাহলে? চুমু খাবেন? আসেন প্রিয়, এদিকে আসেন, আমার চুমু পাচ্ছে। আর আমার কাজ পাচ্ছে। আপনিও ওঠেন, আপনারও কাজ পাবে। পাবে না প্রিয়, আপনি শুয়ে পড়েন, আসেন আমরা একত্রে ঘুমো যাই। আরে ভাই উঠেন এক্ষুনি, আমার ভাই আসছে। 5 সেকেন্ডের মধ্যে না উঠলে ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে যাব। শরতের অচেতন মস্তিষ্কে বিষয়টা ধরল দেরি করে। ততক্ষণে 5 সেকেন্ড পেরিয়ে সেকেন্ডের কাটা সপ্তমে এলো। ধপ করে উঠে বসলো শরৎ। ঘুরিতে বাজে 8টা। শরৎ উঠে বসে পিওর এক হাত চেপে ধরে রইল। বুড়ো উঁচিয়ে পিও শুধালো, কি? যদি পরিকল্পনা বাপের বাড়ি যাওয়ার হয় আমরা যাব, যদি একা যাওয়ার হয় পা কেটে হাতে ধরে এখানে বসিয়ে রাখবো, কোথাও যাবেন না, আমি থাকতে পারবো না। বারে, এতদিন যেন খুব দোকলা থাকতেন। এতদিন মনে মনে বউ ছিল, এতদিন কোলবালিশ ছিল, এখন বিকল্পে আপনি আছেন। জি সেটাই, আমি গেলে আমার বিকল্পে আবার কেউ একজন এসে যাবে। শরৎ ভুরু কুচকে ফেলো। আসবে না রে বাপ, আসবে না। মনের বউ তার সতীন মানে আপনার আগমনে পালিয়ে গেছে, আর কোলবালিশ নিজ হস্তে অন্য রুমে তালাবদ্ধ রেখে এসেছেন সে রাতে। ভুলে গেছেন? সো চুপ, কোথাও যাও চলবে না। আমি আপনাকে ছাড়া থাকবো না, থাকবো না, থাকতে পারবো না, থাকার অবস্থা তৈরি হতেই দেব না। শালা সাহেবের সাথে কথা বলেন গিয়ে, আমি ফ্রেশ হয়ে আসি। একদমে শরৎ এতগুলো কথা বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। হতবিহ্বল হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল পিও। একবার এলোমেলো হয়ে থাকা বিছানার কমফোর্টারের নিচে শরতের বালিশের এপাশটায় নিজের গত রাতের ওড়নার দিকে তাকালো। পুনরায় ওয়াশরুমের দিকে তাকালো। পরপর দুবার শ্বাস ফেলো। তারপর বিছানাটা কোনো রকম গুছিয়ে বাইরে এলো। প্রহর ফোন টিপছিল। পিও ওকে খাবার টেবিলে বসিয়ে বলো, এখন রান্না করতে ভালো লাগে বুঝলি। নিজের ঘর, নিজের সংসার, সবকিছুর মালিকানা আমার। এই ব্যাপারটাও সুন্দর। পোর তৃপ্তির সাথে খেতে লাগলো। এটাই তো সে দেখতে চেয়েছিল। চাওগুলো কি চমৎকার পাওয়া হয়ে যাচ্ছে তার। প্রিয় অফিসে গিয়েছিল আজ। ফিরতে ফিরতে রাত হলো। তার কলিগরা সবে বিয়ে উপলক্ষে একটা ছোটোখাটো সেলিব্রেশনের ব্যবস্থা করেছিল, সেজন্যই দেরি হওয়াটা। রাত 9টার দিকে রিক্সা নিয়ে প্রিয় বাসায় চলে আসে। শরতের ফ্ল্যাটটা প্রিয়র অফিস থেকে বেশ কাছে, মিনিট 15-এর রাস্তা মাত্র। তবে আজ জ্যামটাও ছিল। প্রিয় বাসায় ফিরল 10:30টায়। লিফট 6th ফ্লোরে এসে থামতেই সে হাঁসফাঁস করতে শুরু করলো। এখন বাসায় গেলে শরৎ কেমন রিয়াকশন দিতে পারে তা ভাবতে লাগলো। ভেবে নেতিবাচক কিছু পেল না, তবুও ভেতর থেকে গুমড়ে উঠতে লাগলো। দায়িত্ববোধ তো আছে তার কিছু, এসব থেকে সরতে পারে না সে। যদিও শরৎকে আগে কল দিয়ে জানিয়ে দিয়েছিল দেরি হবে, তবু ব্যাপারটা কেমন অস্বস্তিকর। কয়েকবার দম ফেলে সে কলিং বেলে প্রেস করলো। সেকেন্ড কয়েকের মধ্যেই দরজা খুলে গেল। ওপাশে হাসি মুখ করে শরৎ দাঁড়িয়ে আছে। মিষ্টি করে বলো, ওয়েলকাম হোম ম্যাডাম। খুব টায়ার্ড না আপনি? আসেন ভেতরে। প্রিয় ভেতরে ঢুকতেই নজর গেল ডাইনিং স্পেসে সাজিয়ে রাখা খাবারগুলোর দিকে। শরৎ শুধালো, খেয়েছেন? শরৎ হেসে বলল, ফ্রেশ হয়ে আসুন, খাবার বেড়ে দেবেন, এরপর খাবো। অনুশোচনায় ভুগতে লাগলো প্রিয়। জলদি ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এলো। শরৎকে বসিয়ে খাবার বাড়তে বাড়তে বলল, আপনাকে বলেছি আমার ফিরতে দেরি হবে, তাও অপেক্ষা কেন? এটা মোটেও ঠিক না। আর এরকমটা করবেন না আপনি। শরৎ বিপরীতে কিচ্ছুটি বলল না। খাবার বাড়া শেষে প্রিয় শরৎকে খেতে বলতে সে বলল, বসেন প্রিয়। প্রিয় বসলো। শরৎ প্লেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি খান। আমি খেয়ে এসেছি তো। সদ্য বিবাহিতা নারী স্বামীকে ছাড়া রাতে বাইরে আটকে গেছে, চিন্তায় তার খাওয়া হবে, এটা কতটা যুক্তিসঙ্গত? প্রিয় আর বাকি সব নারীদের ব্যাপারটা জানি না, তবে আপনার কি খাওয়া হয়েছে ধারণা আছে আমার। এখন খান। ঠিক এখানটাই বসে প্রিয় আরও খানিকটা দুর্বল হয়ে গেল শরতের উপর। নরম স্বরে শুধালো, এই যে রাত করলাম ফিরতে, সত্যি বলুন তো মনে ক্ষোভ জন্মেনি? শরৎ ভরসা চুকিয়ে বলল, ক্ষোভ জন্মেনি 3 সত্যি। আপনি কিছু ভুল করছেন না, করলেও ক্ষোভ আসতো না। আপনাকে বোঝাতাম আর সঠিকটা বোঝাতেই থাকতাম। আমার দায়িত্ব এখানেই। আমি রাগারাগিতে বিশ্বাসী নই।
পিও মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল। শরৎ খাবার মাখিয়ে এক লোকমা পিওর দিকে তুলে দিয়ে বলল, আপনার স্বামী রেঁধেছে, চেখে দেখেন তো কেমন হয়েছে। পিও খাবার মুখে তুলতেই শরৎ বলতে লাগলো, আপনি ওখানে আটকে আছেন, স্বেচ্ছায় দেরি করেননি। নিজের ইচ্ছেতে দেরি করলেও আমার কিচ্ছু বলার থাকতো না। জীবন আপনার, জীবন পরিচালনার ধরনটাও আপনার নিজের। আমার বিশ্বাস আছে আমার স্ত্রী ভুল কিছু করবে না। সেই বিশ্বাস থেকে আমি আপনাকে আপনার মতো চলার সম্পূর্ণ অধিকার দিতে কার্পণ্য করব না। পিও মুগ্ধতার শীর্ষে পৌঁছালো। তার দু চোখ ভর্তি স্বপ্ন তা পরিলক্ষিত। খাওয়ার পালা শেষে পিও নাহারাকে কল দিল। ভালো মন্দ জিজ্ঞেস করে সোজা কথাই এলো, আম্মু, প্রহরের বিয়ের প্ল্যান নেই? এখনই? বয়সই বা কত ওর? যথেষ্ট, 26 চলছে। এখন বিয়ে শাদী না করালে তুমি বেঁচে থাকতে নাতিপুতি দেখতে পারবে না আম্মু। বিয়ে দাও, নাতিপুতির সংসারটাও দেখবে। বলছিস? হ্যাঁ, মেয়ে দেখেছি? আমার দেখা আছে। আচ্ছা, আমি তাহলে ছেলেটার সাথে কথা বলি। ওকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে যদি রাগ করে? পিও তাকিয়ে দেখলো পাশে শরৎ ঠোঁট চেপে হেসে যাচ্ছে। পিও নিজেও কেসে নিয়ে নিজের হাসি আটকিয়ে পড়ল। আমি কথা বলে নিব ওসবের। তুমি বাবার সাথে কথা বলো। মেয়ে ফার্স্ট ক্লাস, দেখতে যেমন সুন্দর, চলনে বলনেও সুন্দর। বাবা মায়ের একমাত্র মেয়ে, বেশ আদরের। আমাদের প্রহরের সাথেও দারুণ মানাবে। আচ্ছা, ভালো তো। বয়স কত? বয়স 25। যাহ, মেয়ের বয়স বেশি তো। মাত্র 1 বছরের বয়সের পার্থক্য ওদের। না, অন্য মেয়ে দেখা লাগবে। পিও নড়েচড়ে বসে বলল, শোনো না মা, আমার তো 27 বিয়ে হলো, ওর মাত্র 25। কি এমন সমস্যা? নাহারা শক্ত গলায় বলল, নিরাজের বাবার বয়স 33+। সেই হিসাবে তোর সাথে ঠিক আছে। স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য কমপক্ষে 5 বছর থাকা লাগে, নয়তো বোঝাপড়া ঠিক মতন হয় না। এখানে 25-26, এরা তো প্রায় সমবয়সী। সমবয়সীদের বোঝাপড়া থাকে না। দুইজনের রাগারাগি মারামারি করবে সারাদিন। না। আরে মা, ব্যাপার না তো। আমাদের প্রহর ম্যাচিওর আছে, ও সামলে নেবে। তাছাড়া মেয়ে আমার পছন্দের, লাখে একটা, বুঝেছো? তোর পছন্দ? হুম। তাহলে দেখে আসবো নে। আচ্ছা, আমি কথা বলে ডেট জানাবো। পিও আর কিছু কথা বলে কল কেটে দিল। আর তখনই শরৎ হো হো করে হেসে উঠল। পিও শরতের বাহুতে মেরে পড়ল। আমার হাসছেন কেন পাগলের মতো? কি হয়েছে? শরতের হাসি থামছে না। সে ওভাবেই পড়ল, বিয়ে হতে না হতেই বউ ঘটকালি শুরু করেছে, সেখানে আমি পাগল হব না তো কে হবে? আপনার স্কিল দেখে আমি জাস্ট ইমাজিন করছি কোনো এক বর্ষায় বৃষ্টি থামার পর মুহূর্তে শাড়ি কোমরে গুজে এক হাতে ছাতা ধরে কর্দমাক্ত রাস্তা দিয়ে এগোচ্ছেন, পান খাওয়া মুখে একে ওকে দেখে হাসছেন, পানের পিক ফেলছেন রাস্তায়, রাস্তাঘাটে মেয়ে দেখে জিজ্ঞেস করছেন, আম্মা তুমি কোন বাড়ির? বাপের নাম কি? দাদার নাম জানো কি? কিসে পড়ো? নাম কি? এসব শেষে মেয়েকে ছেড়ে আবার রাস্তায় হাঁটা ধরেছেন। তারপর কোমরে গোজা বাটন ফোন বের করে কল লাগান আরেকজন মানুষকে। পান খাওয়া দাঁত বের করে হেসে বলছেন, আরে খান সাহেব, একটা মেয়ে পাইছি হাতে। মেয়েটা লাখে এক, আপনার পোলার সাথে সেই মানাবে। বিয়েটা হইলে সারাদিন খালি এই পিওবানোর নাম জপবে যে। কি একটা মেয়ে জোগাড় করে দিয়েছি এই যুগে আয়সা। তারপর আবার আগের অবস্থায় হাঁটা ধরলেন। ও নো পিও, আমি ইমাজিন করি শেষ। আপনি করেছেন ইমাজিন? কি দারুণ লাগবে না আপনাকে? ও ম্যান। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে নীরজ। পিও ফুসতে ফুসতে মনে প্রাণে চাইছে সিলিংয়ে ঝুলতে থাকা ফ্যানটা এই চরম খারাপ মানুষটার উপর পড়ুক। আসে অক্কাপাক। সময়টা পহেলা ফাল্গুনের। প্রকৃতিটা সমগ্র রূপে নতুন সাজে সজ্জিত হয়েছে। নবীনরা সকালে উঠেই নিজেদেরকে বিভিন্ন ফুলে রাঙাবে। আজ বসন্ত, আজ প্রেম বসন্ত। ক্যালেন্ডারের আরও একটি দিবস চকচক করছে, ভ্যালেন্টাইনের দিন। তুষি মেয়েটা বড় আহ্লাদী। গতকালের সারাটা দিন সে বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত ছিল। বিয়ের পরের প্রথম প্রেম বসন্ত তার। কিভাবে দিনটি উদযাপন করবে তার চিন্তায় ঘুম হারাম হয়েছে। সপ্তাহখানেক হবে। রাত যখন 11টা বাজে তখন থেকে উৎসুক হয়ে বারান্দায় দাঁড়িয়ে মূল ফটকের দিকে চেয়ে রয়েছিল অনেকটা সময়। শ্রেয়ানকে বারবার সে বলে দিয়েছে আজ একটু জলদি ফিরবেন, একটু কম কাজ করবেন। শ্রেয়ান কি তা কানে নেয়নি। ঠোঁট উল্টে ফেলো তুষি। মেয়েটা নেহাতি বাচ্চা। পুরো রুমে সে কি সুন্দরভাবে ভালোবাসার রঙকে সাজিয়েছে। তার ভালোবাসা তো দামই দিচ্ছে না এর। তুষি কিচ্ছুটি বুঝলো না।
এই তুচ্ছতার। রুম, বারান্দা, করিডোর, ছাদ পায়চারি করলো, কয়েকবার কলও দিয়েছিল শ্রেয়ানকে, রিং হয়েছে, রিসিভ করেনি। এক পর্যায়ে গিয়ে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। অপেক্ষাদের সাময়িক সমাপ্তিতে তন্দা আচ্ছন্ন হয়ে যায় তুষি। শ্রেয়ান অফিসে বসে আছে। আপাতত গার্ডস ও সে ব্যতীত পুরো অফিসের এরিয়াতে আর কেউ নেই। শ্রেয়ান তার কেবিনে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, লাইটগুলো অফ রাখা। জানালা দিয়ে বাইরে থেকে আলো এসে কেবিনে আড়াআড়িভাবে পড়ছে। মৃদু আলোয় পরিবেশটা দেখতে বেশ নান্দনিক লাগছে। বেশ দূরের কোথাও থেকে ভেসে এলো গান। আমি শুনেছি তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি লোনামালির তীর ধরে বহু দূর হেঁটে এসেছ। আমি শুনেছি সেদিন নাকি তুমি এলে, তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল, না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো? কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আনমনে হাহাকারেরা দীর্ঘশ্বাস রূপে ফিরে এলো। প্রতিটি বসন্তে প্রিয় রাতে শাড়ি পরে শ্রেয়ানকে ভিডিও কলে রেখে ঘন্টা ধরে বকবক করে যেত। শ্রেয়ান শুনতে শুনতে কাজ করত। এমনিতেই অন্যান্য দিনে যা করুক, ফাল্গুনের এই দিনটা প্রিয়কে দেওয়া তার জন্য বাধ্যতামূলক ছিল। প্রিয় এদিন একটু অন্যরকম ভালো লাগা নিয়ে থাকতো। আজ প্রিয় নেই, আজ অশান্তি নেই, আজ বাধ্যবাধকতা নেই কোনো। বুকের ভেতর মস্ত বড় একটা ক্ষত তার। সে অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। এ অন্যায়ের শাস্তি হয় না, এ অন্যায়ের ক্ষমা হয় না। সে ফুলকে বিষিয়ে দিয়েছিল, সে ফুলকে যন্ত্রণা দিয়েছিল, সে ফুলকে পায়ে পিষেছিল। কি ভয়াবহ কাজ! শ্রেয়ানের চোখ কেঁপে উঠল, বুকের কম্পন লক্ষণীয়, নিঃশ্বাসের গতিবেগ অসম্ভব বেড়েছে। সে হাঁপাতে লাগলো, চোখ খুলো তৎক্ষণাৎ, ঝুঁকে পড়ল টেবিলের দিকে, গ্লাস তুলে জল খেয়ে নিল। প্রিয় একটা দুঃস্বপ্ন তার, এমন এক দুঃস্বপ্ন যে তাকে দুনিয়াদারির সাথে পরিচয় করিয়েছে। নয়তো ছিল সে এক অমানুষ, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলে মন্দ হয় না। সময় দেখার জন্য ফোনের স্ক্রিন অন করলো, ঘড়িতে বাজে 1:30টার কাছাকাছি। ঠিক তার নিচে ভেসে এলো 17টা মিসড কলের নোটিফিকেশন। নাম্বারটা তুষির। শ্রেয়ান কপাল কুঞ্চিত করে সেখানটায় প্রথম তাকিয়ে থাকলো। এরপরই মনে পড়ল তুষির মায়াময় মুখটা। সকালে অফিসে আসার সময় জলদি ফিরতে বলেছিল। নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে রেখেছে মেয়েটা। সুদীর্ঘ শ্বাস ছাড়ল শ্রেয়ান। এখন তার ফেরা উচিত, এখন তার ঘরে ফেরা উচিত। প্রিয়কে সে ভীষণ রকমের অবহেলিত ও উপেক্ষিত ফুলে তৈরি করেছিল। অবহেলায় ঝরেছিল সেই ফুল। আবারও একই ফুল কি করতে পারে সে? কিন্তু এখন তো তার একাকী থাকার সময়। তার একাকিত্বকে, একাকী আনন্দগুলোকে অন্যের সাথে ভাগ করতে সে মোটো স্বাচ্ছন্দ্য করবে না। এক পাশে অনুভূতি, অন্য পাশে দায়িত্ব। অবিলম্বে সে দায়িত্বের দিকে ঝুঁকে পড়ল। বুকের পাশে খোলা বোতাম একটা লাগিয়ে সেলফের পাশে ঝোলানো স্ট্যান্ডের উপর ফেলে রাখা ব্লেজারটা টেনে কাঁধে তুলে নিল। ফোনটা পকেটে ঢুকে এলোমেলোভাবে বেরিয়ে পড়ল কেবিন থেকে। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে সিট বেল্ট বাঁধতে গিয়েও বেখেয়ালে পড়ল, কেউ কি তার অপেক্ষা করবে? সম্পূর্ণ মনোযোগ সে ড্রাইভিংয়ে দিতে পারছে না। খানিকটা রাস্তা এসে এক নির্জন সড়কে ব্রেক কষল। ফোন হাতে নিয়ে মুখস্থ নাম্বারটা ডায়াল করলো। তার তারিখ মনে থাকে না, নাম্বার মনে থাকে না, সংখ্যা জাতীয় কোনো কিছুই শ্রেয়ান মনে রাখতে পারে না। তার ভুলো মনটাও তবুও কিভাবে যেন এই নির্দিষ্ট নাম্বারটা মনে রেখে দিয়েছে। নাম্বারটা আর সেভ নেই, আগে সম্ভবত মাইন্ড দিয়ে সেভ করা ছিল। এরপর সে অধিকার হারালো, মানুষ হারালো, অহংকারবোধ হারালো, নিজের প্রতি ভালোবাসা হারালো। নতুন সিম নেওয়ার পর আর এই নাম্বারটা কন্ট্যাক্টে অ্যাড করেনি সে। কী নামে অ্যাড করবে? কোনো নাম আছে কি আদৌ দেওয়ার মতো? সেই কথা ভাবতে গিয়ে শ্রেয়ানের খেয়াল এলো, এখন রাত 2টা ছুঁইছি। অন্য কারোর বউকে কল দেওয়াটা কতটা মানানসই দেখাবে? কল লাগানো ঠিক হবে কি? ভাবতে হলো কেননা মানুষটা এখন আর তার নিচে নেই, অন্যের অন্তরালে। অন্যের নিজের মানুষ সে, বিশেষণটা খেয়ালে আনা উচিত। অন্যের দম বন্ধকর অনুভূতি নিয়ে হাঁসফাঁস করতে করতে শ্রেয়ান কল লাগিয়ে ফেল। রিং হতে হতেই পুনরায় কেটে দিল। কি জ্বালা! সে স্থির হতে পারছে না কেন? একটা কাজ করতে গিয়েই যে শ্রেয়ানের একবারও ভাবার প্রয়োজন পড়তো না, আজ সে একই করছে। শত সহস্র কোটি যত্নের ভালোবাসাকে টুকরে অন্য পাতে মুখ দিতে যে
স্ট্র্যানের বিবেকে বাঁধেনি একবারও। সে স্ট্র্যানের আজ একই দশা, একে এমন পরিবর্তন, ভারী আশ্চর্যের বিষয়। শেষমেশ স্ট্র্যান আবারও কল লাগালো। প্রথম কলেই প্রিয় সজাগ হয়েছে, তবে টের পায়নি কিছুই এত জলদি। স্ট্র্যানের কল কেটে ফেলার বাবদে প্রিয়র অর্ধ জাগনের মাঝে পুনরায় স্ট্র্যানে কল এলো। মস্তিষ্ক সম্পূর্ণরূপে জাগ্রত হলো। তড়িতে পাশ হাতে ফোন হাতে তুলল। নাম্বারটা সম্পূর্ণ অপরিচিত হলেও এই অল্প দিনে অসময়ে ঠিক কার কল আসতে পারে প্রিয়র ভাবার বিশেষ প্রয়োজন পড়ল না। কল কেটে দিল তৎক্ষণাৎ। পাশে শরৎ শুয়ে আছে, প্রিয়কে জাগটে ধরে। প্রিয়র গলার ভাঁজে তার মুখ, এক হাত দিয়ে প্রিয়কে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে বলা বাহুল্য। শরতের সম্পূর্ণ শরীরটার ভর এখন প্রিয়র উপর। সে যখনই কিঞ্চিত জেগে উঠেছে, ভারী যত্নের সাথে বাহু বন্ধনী দৃঢ় করে প্রিয়র গলার ওই অংশটাই চুমুক খাচ্ছে আলগোছে। প্রিয় ঘুমের আচ্ছন্নতায় তার টের পায় অবশ্য। ওঠার তাগিদে প্রিয় নড়চে উঠল। শরৎ ঘুম জড়ানো গলায় শব্দ করলো টুকরো টুকরো। হেসে ফেল প্রিয়। অন্য হাতে শরতের মাথার চুলগুলো এলোমেলো করে বলল, একটু সরেন না বাবা, উঠতে দিন। শরৎ আরও চেপে ধরে প্রিয়র বুকে মুখ ঘষে বলল, দেব না, চুপচাপ শুয়ে থাকেন। প্রিয় খিলখিল করে হেসে সম্পূর্ণ ভর বিছানায় ছেড়ে ফেলল। চুমু খেল শরতের কপালে। শরৎ বলল, আচ্ছা, হঠাৎ এত প্রেম প্রেম পাচ্ছে কেন আপনার? কিছু মিছু চাই? একটা কল এসেছে, একটু ছাড় চাই, দেবেন একটু? শরৎ সামান্য সরে প্রিয়কে ওঠার জন্য জায়গা করে দিল। প্রিয় উঠে বসে নরম স্বরে শুধালো, কে কল দিয়েছে জিজ্ঞেস করবেন না? শরৎ বালিশে মুখ ডুবিয়ে বলল, প্রয়োজন নেই তার। কিছুটা অবাক হয়ে প্রিয় শুধালো, আপনার কাছে কি আমি বিষয়ক সবকিছুই তুচ্ছ? কখনো কোনো কিছুতেই আগ্রহ দেখান না। বিষয়টা আমাকে বড় ভাবায় নীরজ। শরৎ হতবাক হয়ে বালিশ থেকে মুখ উঠালো। ঘুম ফোলা চোখে সামান্যভাবে চাইল প্রিয়র দিকে। রুমে 0 পাওয়ারের লাইট জ্বলছে। আবছা নীলচে আলোতে শরতের কুঞ্চিত কপাল ও প্রিয়র আশ্চর্যজনিত দৃষ্টি দৃশ্যমান। প্রিয়র ভাবনাটা শরতের ঠিক পছন্দ হলো না। সে ব্যাখ্যা করলো, নিজেকে তুচ্ছ ভাবছেন প্রিয়? ভাবছি। হতাশায় মিশ্রিত শ্বাস ফেলে শরৎ বলল, আর ভাববেন না, আমার সকল আগ্রহ কেবল আপনাকে নিয়ে। আপনার পরে সকল কিছুই তুচ্ছ। আপনি নন, আপনাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেই। প্রিয় চুপ রইল। শরৎ সোজা হয়ে শুয়ে প্রিয়র হাতটা নিয়ে নিজের বুকের উপর রেখে বলল, একটা কলই তো এসেছে, আসতে পারে প্রিয়। এত রাতে কল আসাটা অস্বাভাবিক না। ঢাকায় বড় হয়েছেন আপনি, এখানে রাত দিনের তারতম্য অনেক কম। যে কোনো সময় যে কেউই কল দিয়ে ফেলে। তাছাড়া আজ ভ্যালেন্টাইন্স ডে, আজ ফাল্গুন, স্পেশাল লোকেশন। কল আসাটা অস্বাভাবিক নয়। আমি কৈফিয়ত চাইলে বিষয়টা আপনার কাছে খারাপ লাগবে প্রিয়। আর একটু খুলে বিশ্লেষণ করি। প্রিয় তাকিয়ে রইল অনিমেষ। করুন। আপনার মেন্টাল হেলথ পুরোপুরি সুস্থ না। আপনার কাছে কৈফিয়ত চাওয়াটা আপনার সব ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে। মাঝে মাঝে বিরক্ত লাগবে, মাঝে মাঝে রাগ লাগবে। আমি তা চাইছি না। সম্পর্কে বোঝাপড়াটা খুব জরুরি। আমার আর আপনার মাঝে তা শতভাগ থাকুক। তাই চাইছি আমি না থাকলেও সর্বদা আমি আপোষে আসতে রাজি। তাছাড়া আমি লক্ষ্য করেছি আপনি নিজ থেকে আমাকে সব বলেন। আমাকে জানানোর মতো হলে এটাও বলবেন। বুঝলেন ম্যাডাম? এখন আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমালাম। জলদি আসেন, আপনাকে ছাড়া ঘুমাতেও মন চায় না। অভ্যাস খারাপ করে দিচ্ছেন আমার। শরতের কথাগুলো শেষ করতে দিল না প্রিয়। তৈতে সে চুমু খেল শরতের ঠোঁটে। শুষ্ক চুমু। সেকেন্ডের গতিতে যেভাবে এসে ঠোঁটের ভাঁজে ঠোঁট ঠেকেছিল, সেভাবে সেকেন্ড 2 মধ্যে প্রিয় আবার সরে গেল এবং উঠে শরতের ধরাছোঁয়ার বাইরে চলে গেল ফোনটি নিয়ে। প্রিয় বারান্দার দিকে যেতে শরৎ চিল্লিয়ে উঠল, প্রিয় হাসতে হাসতে বারান্দার গ্লাস লাইট করে ওখানে দাঁড়িয়ে ঠোঁট চৌকা করে চুমুর ভঙ্গিমা করে পড়ল, হয়েছে হয়েছে, ঘুমান এবার। খুব না ঘুম পাচ্ছিল। গুড নাইট বেইব। ছোট্ট কুসুমটা বুকে জড়িয়ে হাহাকার করলো। ঘুমের 14টা বাজিয়ে এখন বলছেন ঘুমাতে। আসেন আপনি, আমি অপেক্ষায় রইলাম। আজ আপনার হচ্ছে। প্রিয় হাসতে হাসতে বারান্দায় গ্লাস আটকে দিল। আজ রাত। শরতের ফ্ল্যাটের এই পাশ বেশ অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। এজন্য চাঁদের আলো বেশ সুমিষ্টভাবে বারান্দায় হেলে পড়েছে। প্রিয় প্রান্তে ঝোলানো ছোট দোলনাটিতে গিয়ে বসলো। এরপর কল লাগালো সেই চিরপরিচিত ব্যক্তিটির অপরিচিত কন্ট্যাক্ট নাম্বারে। প্রিয়র কল কেটে দেওয়ার পর সেন এই নির্জন রাস্তাটি ফুটপথ ধরে একপাশে বসে বসে আকাশ দেখছিল। কল দেওয়াটা যে কত বড় বোকামি ছিল তা ভেবে কপাল চাপড়াচ্ছিল। শেষবার প্রিয়র কাছে ছবি পাঠিয়ে কি বিচ্ছি কাণ্ডটা না ঘটিয়েছিল। এতটা ইম্যাচুরিটি সে দেখিয়েছিল, ভাবতে আগে মাথা খারাপ হয়ে যায়।
সেসব ভাবনার মাঝেই পিওর কল আসে। শ্রেয়ান কিছুটা অবাক হলো প্রথমত, এরপর বার দুয়েক প্রলম্বিত শ্বাস ছেড়ে কল রিসিভ করলো। দুপাশে থমথমে নিস্তব্ধতা। অনেকটা পর শ্রেয়ান পুনরায় শ্বাস ফেলে শুধালো। কেমন আছো? পিও প্রত্যুত্তরে পড়ল। ভালো আছি, তুমি কেমন আছো? আছে। কি করছো? এই তো রাস্তায় বসে আছি। কেন, কত রাত, বাড়ি ফেরোনি? ইচ্ছে করছে না। তারপর দুজনেই কথা হারালো। অনেকটা সময় পর পিও শুধালো। কল দিলে যে হঠাৎ? এমনি। এমনি কল দিলে কি চলবে? আমি বিবাহিত, আমার পাশে আমার স্বামী থাকে। সরি, ভুল হয়ে গেছে। খেয়ালে ছিল না এত কিছু। খেয়াল রাখতে হবে শ্রেয়ান। যাক সেসব, তোমার স্ত্রী কেমন আছে? ভালো আছে। ভালো রেখেছো তো? শ্রান এর পর্যায়ে মলিন হাসলো। আমি কাউকে ভালো রাখতে পারি না, আমার দ্বারা কেউ ভালো থাকে না। পিও জানতে চাইলো। কিছু বলো তোমার স্ত্রীর ব্যাপারে, শুনি একটু। শ্রান ধুলো মাখার রাস্তায় সোজা শুয়ে পড়লো। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো। ওকে, কোনোদিন সেভাবে লক্ষ্য করা হয়নি। পিও রসিকতা করে বলল। বললে এক মিথ্যে। ইন্টিমেট হওনি? হয়েছে। লক্ষ্য না করি? করেছি লক্ষ্য, তবে কিরকম ও এটা বর্ণনা করার মতো কখনো ভাবিনি ওকে। আজ ভাবো একটু, শুনি। শ্রানকে ভাবনার জন্য পিও সময় দিল। গুনে গুনে 6 মিনিট ভেবে শ্রান বলল। ভীষণ মিষ্টি একটা মেয়েও, দেখতেও সুন্দর। মায়ের চাচাতো বোনের মেয়ে তো সে। প্রথমে ভেবেছিলাম ঠিক বনি বনা হবে না। মায়ের সাইডের কাজিনগুলো বেশ গায়ে পড়া ছিল, ওভার স্মার্ট ছিল। ওকেও তেমনই ভেবেছে। বিয়ের পর দেখলাম ও কিছুটা ভিন্ন। ওর মাঝে ম্যাচিউরিটি একটুও নেই, সামান্য চঞ্চল। রাগটাকে অবধি দেখিনি, তবে ভীষণ ছিচকাতনীয়। আমি সামান্য কড়া নজরে তাকালে ছাদে গিয়ে কেঁদে আসে। রাতে ওর ফুলো মুখ দেখে মা আমাকে হাজারটা প্রশ্ন করে। আমি অসহায় চোখে তখন ওর দিকে কেবল তাকাই, কিছু বলতে পারি না। আর রাতে আগে আগে গিয়ে সাইড ঘেঁষে শুয়ে পড়ে, আমিও আমার সাইডে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে টের পাই ওই দিকে আসছে, আস্তে আস্তে আমার সাথে মিশে যাচ্ছে। এরপর একসময় আমার পিঠে মুখ রেখে ফোপানো শুরু করে দেয়। জনপ্রিয় সে, আমাকে নিয়ে ওর হাজার অভিযোগ। আমি সেসব শুনি, তবে কেন যেন ওর কান্না সহ্য করতে পারি না। ওর কান্না ভালো লাগে না। ওর ফোপানো শুনেই ওর দিকে ঘুরে ওকে বুকে নেই। বুকে মুখ লুকিয়ে ও শব্দ করে কাঁদতে থাকে। বাড়ির কেউ শুনে ফেললে কি একটা অবস্থা হবে ভেবেছ? আমি ওকে শান্ত করতে চুলে হাত বুলিয়ে দিতে থাকি। এক পর্যায়ে অভিযোগ ছাড়া শুরু করে সে। ঠিক বাচ্চাদের মতো বলে, আপনি আমাকে শুধু কষ্ট দেন, আমার ভালো লাগে না। আপনি এরকম কেন করেন? আপনি একটু ভালোভাবে কথা বললেই তো আমার এত কষ্ট লাগে না। শুধু শুধু আমাকে কান্না করান, আমাকে কাটিয়ে এত শান্তি পান। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে এইসব কথা বলে। আমার হাসি পায়, আমি হাসতে পারি না। আমি মলিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। মাঝে মাঝে বলেও ফেলে, আর কষ্ট দিব না। ও পরদিন উঠে সব ভুলে যায়, আহ্লাদি হয়ে পুরো বাড়ি ঘুরে বেড়ায়। মালিক কাকার বউয়ের সাথে বাগানের সাইডে বসে ফুলের মালা বানায় প্রায়শই। তারপর ফুল দিয়ে সেজে আমার কাছে এসে জিজ্ঞেস করে, কেমন লাগছে? আমি কিছুক্ষণ ওকে দেখে আমি অস্বীকার করতে পারবো না, আমার বউটা আহামরি সুন্দর না হলেও স্নিগ্ধ মারাত্মক। আমি চোখ ফেরাতে পারি না। মনে হয় কিছুটা সময় ওকে না দেখলে আমার সাংঘাতিক ভুল হয়ে যাবে। আমি মনের চাওকে প্রাধান্য দিয়ে তাকিয়ে থাকে। শেষে বলি, সুন্দর লাগছে। আমার মুখস্থ জবাবের বিনিময়ে ও মুখস্থ প্রত্যুত্তর ঠিক যেন সর্বদা ঠোঁটের আগায় থাকে, আপনাকেও সুন্দর লাগছে। মিষ্টি করে হাসে, তারপর চলে যায়। আমি কেমন যেন ঘরমুখ হয়ে যাচ্ছি প্রেসে। বাড়ি ফেরার তাড়া থাকে। ভবঘুরে লাইফটা থেকে ফের কখন যে বিচ্ছিন্ন হয়ে এসেছে বলতে পারি না। দায়িত্ববোধ ভীষণ বাজেভাবে আমাকে চেপে ধরেছে। ব্যস্ততা প্রেসে, ব্যস্ততা। আমি এখন সত্যিকারভাবেই ব্যস্ত। তুমি বিশ্বাস করবে না, আমি শেষ কবে ড্রিঙ্ক করেছি মনে নেই। আমি শেষ কবে তুষি ছাড়া অন্য মেয়ের দিকে তাকিয়েছি মনে নেই। আমি ভালো হয়ে যাচ্ছি। পিও মুগ্ধ হয়ে শুনল। বুকের কোণার ধারালো ব্যথাটাকে অগ্রাহ্য করে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে পড়ল। কষ্ট দিও না মেয়েটাকে, ও মোটেও কোনো ধরনের কষ্ট ডিজার্ভ করে না। শ্রান হেসে উঠল। প্রেসে, শোনো। বলো। পুরুষ তার শখের নারীকে হারানোর পর থেকে দায়িত্বশীল হয়ে ওঠে। তুমি আমার কতটা শখের ছিলে, আমি তোমার পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হবার পর তার টের পেয়েছি। ছিলাম আমি আগে এক অমানুষ, নয়তো কি তোমাকে ধরে রাখার ইচ্ছে না দেখিয়ে থাকতে পারতাম? পিও দোল খেতে থাকা দোলনাটা থামিয়ে পেল মেঝের সাথে পায়ের ঘর্ষণে। থেমে থেমে বলল,
এই পরিবর্তনটা আগে হলে মন্দ হতো না, তাই না? শ্রেয়ান চোখ বন্ধ করলো, কানিস বেয়ে গড়িয়ে পড়লো অজানা অনুভূতির সাথে অশ্রু। তবে আজ তোমার আর আমার দুটো ভিন্ন সুখের গল্প হতো না। আমরা ভালো আছি খুব প্রিয়, তাই না? প্রিয় মলিন হাসলো। হ্যাঁ, ভালো আছি। তারপর দুজনে চুপ, প্রকৃতি চুপ, সময় চুপ। শ্রেয়ান গুনগুন করলো, ওরা সুখের লাগিয়ে চাহে প্রেম, প্রেম মেলে না, সুখ শুধু শুধু সুখ চলে যায়, এমন মায়ের ছলনায়। প্রিয় গেয়ে উঠল। সুখ যায়নি শ্রেয়ান, সুখ যায়নি। আমাকে তুমি নিজ দায়ে হারিয়েছো। প্রকৃতি তোমায় তার চেয়েও চমৎকার কিছু ফিরিয়ে দিয়েছে। সেই চমৎকার কিছু একটাকে ঠুকরিও না। সে তোমার অপেক্ষায় আছে, সে এখনও তোমার অপেক্ষায় আছে। তার কাছে ফেরো, স্রষ্টা তোমায় ভালো রাখুক। শ্রেয়ানের মাথায় কথাটা ধরলো সময় নিয়ে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, ফোন কানে নিয়ে গাড়িতে উঠে বসলো। ড্রাইভ করতে করতে প্রিয়কে বলল, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না প্রেয়সী, কখনো ভুলতে চাই না। আমি তোমায় যেসব ভুলে হারিয়েছি, আমি সেসব ভুল আমৃত্যু মনে রাখবো। আমি সেসব ভুলগুলো শুধরে নিব। তুষির ক্ষেত্রে ও পাবে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষকে। প্রিয় দোলনাটা গতিশীল করে বলল, সাবধানে ড্রাইভ করো। প্রিয়শ্রী, হুম। পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল তুমি। শোনো, তুমি অন্যের ঘরকে সুরভিত করো যেভাবে আমার জীবনে সে থমকেছে অন্যের সুঘ্রাণে। তুমি আমায় ক্ষমা করো। তুমি ভীষণ ভালো থেকো। তুমিও ভালো থেকো শ্রেয়ান, আমায় ক্ষমা করো। আমি তোমায় ক্ষমা করতে পারবো না। হাসলো শ্রেয়ান। না করলে আমি ডিজার্ভ করি। কিছু মানুষের আমৃত্যু ঘৃণা বয়ে বেড়ানোটা আমি ডিজার্ভ করি। তুমি শুধু ভালো থেকো, আমার তাতেই চলবে। আমিও ভালো থাকবো। তুষি মেয়েটা আমায় ভালো রাখবে। আমি জানি। তার অদ্ভুত কিছু ক্ষমতা নিয়ে জন্মেছে। তারা মানুষকে খুব সহজেই ভাঙতে পারে। তারা মানুষকে ভীষণ শক্ত দণ্ডে নেয় এক নিমিষেই তৈরি করতে পারে। যেমনটা শ্রেয়ান ভেঙেছে প্রিয়কে, শর্ত তৈরি করেছে। শ্রেয়ানের ক্ষেত্রে প্রিয় তুষি একই ভূমিকা পালন করেছে। প্রিয় রুমে ফিরল বেশ সময় নিয়ে। তখন মেজাজটা ফুরফুরে হয়ে আছে ওর। এসে বেডে বসে ল্যাম্পটা অফ করলো। সময় নিয়ে সোজাসুজিভাবে শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে শরৎ এসে জড়িয়ে নিল প্রিয়কে। প্রথমে কপালে চুমো, এরপর দুই চোখে চুমো, নাকের ডগায় চুমো, দুই গালে চুমো, থুতনিতে চুমো, ঠোঁটে চুমো। তারপর 2 ইঞ্চি উপরের থেকে মুখোমুখি তাকিয়ে রইল। পিওর পিটপিট করে চোখ খুলে ফিসফিসিয়ে পড়ল, এভাবে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে কেউ শিকার করতে আসে? গর্জন তো করে আসবেন। আমি হরিণী, বেচারি একটু প্রস্তুতি নিতাম। সৎ একই ভঙ্গিমায় ফিসফিস করল, প্রস্তুতি দরকার নাই, বললেই হলো। প্রিয় আপনি এত টেস্টি কেন? জমিন জমিন পিও হেসে ফেলে পড়ল, কিছু কিছু গিলছেন নাকি মশাই? জমিন নেশাদ্রব্য? ইয়েস। আপনি থাকতে ওসবের কি দরকার? Let me test you again. সৎ আবারও চুমু খেল পিওর ঠোঁটে। এলোমেলোভাবে উঠে পড়ল পিওর উপর। তারপর দুপা পিওর দুপাশে দুহাত পিওর দুহাতে আটকে ফেল। নিঃশ্বাসে বেগ এলোমেলো। পিওর বুকের ওঠানামা সৎ টের পাচ্ছে ভীষণভাবে। এক হাত উঠিয়ে পিওর ঠোঁটে স্লাইড করলো শক্তভাবে। সে হাতটা কানের সাইডে গুজে সৎ পিওর ঠোঁটের ভাঁজে ঠোঁট রেখে বলল, Wanna see my madness? পিওর কম্পনরত ঠোঁটের শরতের ঠোঁটকে ছুঁয়ে ধীরতায় শব্দ করল, ইয়েস। এরপর চুমু। একটা চুমু কেবল শুধু চুমু নয়, একটা চুমু কখনো সখনো মনের বিষকেও ভাগাভাগি করে নেওয়ার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারপর দীর্ঘ সময়ে আশ্লেষের চুম্বন শেষে প্রিয় যখন হাঁপিয়ে উঠল, সৎ গলা ও কাঁধে ছোট ছোট চুমুতে প্রিয়র অস্থিরতা বাড়িয়ে তুলতে লাগলো। প্রিয়র হাত উঠে এলো শরতের চুলে, মুঠো করে ধরে ফেল শরতের জঙ্গলিপনা সহ্য করার তাগিদে। শরতের পাগলামি ক্রমশ বাড়তে লাগলো। পিওর দু হাতের কবজিতে শরতের হাতের গ্রিপ শক্ত হয়ে উঠল। ছোট ছোট চুমু টুকরো টুকরো কামড়ে পরিণত হয়ে উঠল। শরতের হাত উঠেল পিওর পিঠের দিকটায়। কামিজের চেন খুলে জামাটা গলার কাঁধ বরাবর নামিয়ে দিল। পিওর শরৎকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। উঠে বসলো শরতের পেটের উপর। শরতের সমগ্র মুখে চুমু খেতে খেতে আস্তে ধীরে নিচে নামলো। খালি লোমশ বুকে এসে গভীরভাবে শ্বাস টানল। শরতের স্মেলটা তার কী যে ভালো লাগে, খেয়ে ফেলতে ইচ্ছে করে। ভাবনার সাথে তাল মেলালো সে। শরতের বুকটা কামড়ে ভেজাতে লাগলো। পিওর কাঁধে শরতের নিঃশ্বাস আশ্রে পড়ছে। আবারও মেতে উঠেছে আদিম খেলায়। শীতকৃত ধ্বনিতে মুখরিত হতে লাগলো রাতটা। পিও ক্রমাগত এটা সেটা বিড়বিড় করছে। তবে যা শরতের মন মস্তিষ্কে সবচেয়ে বেশি প্রভাব ফেল তা হলো পিওর বলা একটি কথা, নীরজ, ভালোবাসাকে ভালোবাসার আগে তোমায় ভালোবাসি।
কারণ তুমি আমার ব্যক্তিগত মানুষ। আকাশে আতশবাজির শব্দ হচ্ছে তীব্রভাবে, চারপাশ চমকে চমকে উঠছে, এদিক ওদিক গান বাজছে। কিছু কিছু গান জানান দিচ্ছে বসন্তের, কিছু কিছু প্রেমের। রাত শেষ হতে চলল, অথচ রাজধানী সজাগ, ভীষণ সজাগ পার্শ্ববর্তী শহরগুলো। এমনই এক শহরে বড় রাস্তা দিয়ে প্রচণ্ড স্পিডে এগিয়ে যাচ্ছে কালো রঙের গাড়িতে। তার ড্রাইভিংয়ে বসে আছে আশফিক রহমান শ্রেয়ান। দেখতে অতিমাত্রিক সুদর্শন, বর্ণনায় এলে সুটাম শুভ্র দেহ, মাথা ভর্তি গোছানো চুল, চাপা দাড়ি, কালো চোখের মণি, সরু নাক, বাঁকানো ও বিস্তীর্ণ ঠোঁট, সাইরেন আইস আর গায়ের ওয়েল ফিটেড শার্ট। দারুণ গানের গলা তার। বয়স 30 পেরিয়েছে, অথচ এখনও যে কোনো মেয়ের কাঙ্ক্ষিত পুরুষের উপরই গুণ তার মধ্যে ভরে ভরে রয়েছে। অবশ্য চেহারায় কিছুটা ভারী কি এসেছে, মুখে গাম্ভীর্য লেপ্টে থাকে সর্বদা। অথচ এই মানব এককালে এমন ছিল না। যদি বছর দুটো আগে ঘুরে আসি, তবে দেখতে পাবো এক অসম্ভব দুষ্টু, রসিক, বেপরোয়া, স্বার্থপর জানোয়ার ছেলে। অথচ এখন সে এক দায়িত্ববান পুরুষ। এ যেন কোনো এক ঘূর্ণিঝড়ের আগমন মাত্র। আশফিক রহমান শ্রেয়ানকে সে ঘূর্ণিঝড় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো উল্টে পাল্টে ছেড়েছে। সে ছেলে থেকে পুরুষ হয়ে উঠেছে। পার্থক্য একটি শব্দের হলো প্রভাব বিস্তর। গাড়িটি বাড়ির মূল ফটক পেরিয়ে ভেতরে চলে গেল। গ্যারেজে গাড়ি রেখে আর 1 মিনিটও দেরি করল না সে। শক্ত পেয়ে সরাসরি ভেতরে গেল। বাড়ির সব লাইট অফ। বাইরের লাইট গ্লাস ভেদ করে ভেতর এসে যা পড়ছে তাতে কেবল অন্ধকারের গভীরতাটুকুই মাপা যাচ্ছে। সে আলোয় সাহায্য নিয়ে এগিয়ে চলাটা বড় বোকামি ঠাসা কাজ। শ্রেয়ান সেই বোকামি করল না। সে মুখস্থ রাস্তা ধরে এগিয়ে গেল, সিঁড়ি গিয়ে এগোতে লাগলো। তারপর রুমের সামনে পৌঁছালো। বড় একটা শ্বাস টেনে দরজায় নব ঘোরালো। রুমের লাইট জ্বালানো, রেড ফ্লাওয়ার্স দিয়ে কি সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। কিছু কিছু ক্যান্ডেল একদম শেষের দিকে এসে ডিপ ডিপ জ্বলছে, কিছু কিছু ক্যান্ডেল ফুরিয়ে নিভে গেছে। এত নান্দনিক সৌন্দর্য শ্রেয়ানের চোখে লাগছে না। তার চোখ গিয়ে আটকেছে বিছানায় তন্দ করে ডুবে থাকা মেয়েটির দিকে। তার পরনে লাল অর্গানজা শাড়ি, কালারফুল স্লিভসের ব্লাউজ। শ্রেয়ান জুতো খুলে বিছানার এক সাইডে উঠে বসলো। শার্টের স্লিভের বোতাম খুলে ফোল্ড করে নিল। তারপর তুষিকে ঠিকমতো গুছিয়ে শোয়াতে গেলে তুষি পিড়পিড় করে ওঠে। কথাগুলো বোঝার তাগিদে শ্রেয়ান কান নিচু করে তুষির মুখ বরাবর আনতেই শুনতে পায়, অনেক 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 অপেক্ষা, তারপর ঘুম। অপেক্ষা সমান সমান ঘুম, অল্প অপেক্ষা সমান অল্প ঘুম, বেশি অপেক্ষা সমান একটু বেশি ঘুম, সারা জীবনের মতো অপেক্ষা সমান সারা জীবনের মতো ঘুম। আপনি আসবেন কবে? কিছুক্ষণ চুপ থাকে, তারপর আবার গুঙ্গিয়ে ওঠে, এসেছেন? শ্রেয়ান আনমনেই বলে ফেলো, এসেছি আমি। তুষি আওয়াজ পেয়ে ঠোঁট টিপে আস্তে ধীরে তাকালো। ঘুমের রেশ ধরে চোখ খুলতেই চাইছে না। বড় কষ্ট করে তাকালো। শ্রেয়ানের উপস্থিতি তার নিকট ভ্রম বই কিছুই লাগছে না, তাই কোমল স্বরে শুধালো, বিভ্রম? শ্রেয়ান মুখোমুখি হয়ে আছে তুষির, বেশ কাছে। তুষির দিকে গম্ভীর দর দৃষ্টি তার। বড় কঠিনভাবে বলল, না। ভাবলো তুষি কিঞ্চিত। তবে? খাবো। বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? এটা আপনি? না। তবে? তোমার স্বামী। আড়ষ্টতায় তুষি নড়েচড়ে উঠল। শ্রেয়ান দ্রুত চুকিয়ে নিল মাঝের। তুষির আধো খোলা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। অল্পক্ষণের ব্যবধানে সামান্য দূরত্ব আবারও তৈরি করলো। তাকিয়ে রইল লাজুক চোখের দিকে। তুষি সেই দৃষ্টিতে কেঁপে উঠল। এক হাতে বিছানার চাদর খামচি ধরল, ঠোঁট দুটো একটা আরেকটার সাথে চেপে ধরল। শ্রেয়ান হেসে আরেকবার চুমু খেলো ঠোঁটদয়ের ভাঁজে। আরেকটা ছোট চুমু গলার মাঝে খেয়ে বুকে মুখ গুজে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে আদেশে সুরে পড়ল, প্রচন্ড হেডেক হচ্ছে, চুলগুলো টেনে দাও তুষি। তুষির গায়ের কাঁপুনিটা শ্রেয়ানের ভারী পছন্দ হচ্ছে। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। এদিকে তুষির পায়ের বিন্দুমাত্র শক্তি নেই। হুট করে ঘুম ভাঙার পর থেকে এসব কি হচ্ছে বুঝে উঠতে পারছে না। বুঝে ওঠার অবস্থায়ও নেই। তবু সে হাত দুটো ওঠালো। এক হাত চেনের পিঠে ও অন্য হাত চেনের চুলে ভাঁজ রেখে দিল। ছোট ছোট হাতগুলোই বলহীন স্পর্শে শ্রেয়ানের ঘুম চোখে 80% নেমে এলো। ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে তুষির উদ্দেশ্যে আবারও বলল, সকালে ডেকো না, বহুদিন পর ঘুম পাচ্ছে। তুষি আস্তে ধীরে স্বাভাবিক হতে লাগে। আর তার ঠিক পরপর বাদ ভাঙা খুশিতে অন্তরাত্মাটা ভরে ওঠে। তার স্বামী এই প্রথম তার সান্নিধ্যে এসেছে।
অথচ তার চোখে কামনা ছিল না, অগাধ মায়া আর অপরিমেয় ধরে রাখার ইচ্ছে শক্তি ছিল। তুষির আর কি চাই? আর কি চাই? কিচ্ছু না। আপডেট কি? আয়াতের প্রশ্নে প্রহর কপাল কুঁচকে ফেল। আর অর্থ এই কিসের আপডেট? কথাটা বুঝে আয়াত বলল, আঙ্কেল আন্টিকে আমার ব্যাপারে বলবি কবে? এদিকে তো গ্যাঞ্জাম লেগে যাবে। জলদি জলদি কর সব। প্রহর আয়াতের দিকে তাকিয়ে বলল। আম্মু আব্বুকে বলেছে আপু। আয়াত সামান্য কেঁপে উঠল, বড় উত্তেজনা নিয়ে শুধালো, ওনারা কি বললেন? কোনো সমস্যা নেই তো? রাজি? প্রহর সামান্য হাসলো। প্রথমে কিছুটা ইতি উতি করেছিল, এরপর যখন তোর নাম বললাম তখন এক বাক্যের আছি। শব্দ করে আয়াত বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার অনার্সটা হোক, আর মাস 3 লাগবে। এ কটা দিন সামলাতে পারবি না? আয়াত উৎফুল্ল হয়ে বলল, কেন পারবো না? অবশ্যই পারবো। তোর জন্য আমি আমার পছন্দের আইসক্রিমকেও তালাক দিতে পারি বেটা, কজ আই লাভ ইউ। প্রহর মিহি হেসে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিল। আয়াত ঠোঁট কামড়ে হাসলো। পরক্ষণে স্বীয় সত্ত্বে আবির্ভাব ঘটিয়ে পড়ল। মামা তুই জোস। এত জোস কেন তুই? ওয়াই ম্যান? একটা বেটা মানুষ তুই তুই কেন এত জোস হবি? অন্য জোস জোস মাইয়াদের পিছে ঘুরবি? মাইয়ারা কেন তোকে চোখ দিয়ে গিলে খাবে? চাহ, প্রকৃতির নিয়ম উল্টা পাল্টা করে দিচ্ছিস। তোর তো এই জগতে থাকার অধিকারই নাই। প্রহর অনিমেষ তাকিয়ে রইল। আয়াত বলতে লাগলো, শোন প্রহর, তুই বেটা এক পিস এই দুনিয়াতে, তা নিয়ে সন্দেহ নাই। আমিও এক পিসই। আমার মতো সো সুইট মেয়ে তুই দুটা পাবি খুঁজে? জীবনেও না। লিখে দিতে পারি, যদি আমার মতো দ্বিতীয়টা পাস তবে এই মেহেরিন আয়াত সাউদা নিজের নাম চেঞ্জ করে চামচিকা রাখবো। ঠোঁট টিপে হাসলো প্রহর। তাই না? কিছুটা থেমে আবারও বলল, শোন প্রহর, আমার বান্ধবী আছে না তুষি, ও আর আমি আগে বহুত প্ল্যান করতাম লাইফ নিয়ে। এই হবে সেই হবে, আমাদের প্ল্যান যেখানেই শুরু হতো না কেন জানি শেষ হতো কি এক বাড়িতে বিয়ে নিয়ে। কিন্তু তা তো নাও হতে পারে, এবং হলোও তা। তাই আমরা আরেকটা প্ল্যান রেখেছিলাম, সেটা হচ্ছে ট্যুরের। প্রতি মাসে মাসেই ট্যুর দেব আমরা 4 জন, মানে ও আর ওর জামাই, আমি আর আমার জামাই, মানে তুই। জোস হবে না বল? এইভাবে তাকিয়ে আছিস কেন? শোন, আজ একটা সিরিয়াস কথা বলি তোকে। এই যে তোর এই চুপচাপ থাকাটা, এটা আমার খুব ভালো লাগে। আমার মতো এক্সট্রোভার্টের জন্য ইউ আর দ্য পারফেক্ট ওয়ান। ট্রাস্ট মি ব্রো, তোর মতো আমাকে কেউ বুঝবে না, আমার খেয়াল রাখবে না, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাকে তোর মতো কেউ ভালোই বাসবে না। অন্যান্য মানুষের বয়ফ্রেন্ড করে কি জানিস? গার্লফ্রেন্ডের তৃষ্ণা পেয়েছে কিনা জিজ্ঞেস করে, আর তুই সরাসরি পানির বোতল হাতে ধরিয়ে দিস। অন্যরা জিজ্ঞেস করে তোমার অস্বস্তি হচ্ছে, তুই আমার স্বস্তির ব্যবস্থা করে বলিস এখন ভালো লাগবে। অন্যান্য মানুষের বয়ফ্রেন্ড বলে তোমার চেহারায় দুশ্চিন্তা, কি হয়েছে বলো, আর তুই আমাকে কখনো জিজ্ঞেস করিসনি তা। বুঝে নিয়েছিস, দুশ্চিন্তা দূর করেছিস কিছু না করি। কিভাবে জানো? আফটার আব্বুজান, ইউ আর দ্য অনলি ওয়ান হু মেক্স মি মাচ স্পেশাল। আমার পৃথিবীতে এতখানি স্পেশাল আমি আর কাউকে দেখিনি যতটা তুই আমাকে ফিল করিয়েছিস। বিনিময়ে আমি আমৃত্যু ভালোবেসে যাব তোকে। এখন বরঞ্চ প্রশ্ন জাগে, তুই আমার বয়ফ্রেন্ড প্রহর? না তো, বয়ফ্রেন্ডরা এমন হয় না। তোকে আমি কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারিনি। বহু ভেবে উত্তর পেলাম তোর সাথে আমার একটা অসম্পর্ক আছে। আমি শেষ অবধি এভাবেই থাকতে চাই। যদি অসম্পর্ক এত সুন্দর হয়, আমি এই সম্পর্কটাই কোনো নামই দেব না, কতক্ষণও না। বিয়ের পরও এভাবেই থাকবে, কিচ্ছু পাল্টাতেই দেব না আমি। মলিন হয়ে উঠল প্রহরের ঠোঁটের হাসিটা। মাথা নাড়ল সে, নিজ দায়িত্বে পেয়সীর হাত ধরল। সে হাতের পিঠে একটা চুমু খেল। প্রহরের এহেন কাণ্ডে এক থতমত খেয়ে ওঠে। জেনে ভর করছে নাকি মাম্মা? ছ্যা, এসব কি? তোকে ভালো ভাবছিলাম, আর তুই কি না? ছ্যা, মামু, দাদু, নানু। প্রহর কিছু বলল না। অনিমেষ দেখে গেল তার এই পুতুলটাকে। পলকটাও ফেলছে না ঠিকঠাক, যেন এই পলক ফেলার সময়টাও তার কাছে নেই। প্রিয় অফিস থেকে ফেরার বহু পরে আজ শরৎ ফিরেছে। এসে থেকে কেমন ক্লান্ত, মাত্র ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। আজ আসার পর থেকে তেমন কিছু বলেনি প্রিয়কে। রোজ একটা ফুল নিয়ে আসে, রোজ জলদি আসে, অথচ আজ ঘড়িতে বাজে রাত 12টা প্রায়। এই অবধি শরৎ এত দেরিতে আসেনি তো। দেরি হওয়ার সম্ভাবনা থাকলেও কল মেসেজ করে দিয়েছে। প্রিয়র বুক কাঁপছে। কিছু হয়েছে কি?
অবশ্যই হয়েছে, নতুবা অকস্মাৎ এই পরিবর্তনই বা কিসের। প্রিয় ভাবনায় পড়ে গিয়ে দেখলো সৎ বেশ কিছু কাপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। প্রিয় এগিয়ে এসে ফেলে রাখা কাপড়গুলো গোছাতে গোছাতে ওপাশ থেকে শরতের ফোনের মেসেজ টিউন বেজে উঠল। প্রিয় কখনো শরতের ফোন ধরে না, কেন যেন খুব নিম্নমানের কাজ লাগে এটা তার কাছে। তবু আছে এই কাজটা করলো। নোটিফিকেশনের মেসেজের আইডিটা নাম সেভ করা শর্মি দিয়ে মেসেজটাও পড়লো নোটিফিকেশন থেকে। ওখানে লেখা, আজকের দিনটা ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ডে অফ মাই লাইফ। আই অ্যাম থ্যাঙ্কফুল টু ইউ শরৎ ফর মেকিং মাই ডে অ্যান্ড আই লাভ। এইটুকুই শো হলো। আর এতে প্রিয় আতকে উঠলো। তার ফোনে লক পিওর জানা নেই, কিংবা জানা থাকলেও এই মুহূর্তে মনে পড়ছে না। ওদিকে শরতের দেরি হচ্ছে। প্রিয়র মাথায় ঘুরপাক খাচ্ছে অসংখ্য কথা, শ্রেণে কাহিনীগুলো। সেও তো খেলেছিল প্রিয়কে নিয়ে, অথচ শুরুতে কি নিখুঁত অভিনয়। সেবার সামান্য ঘুমিয়ে গিয়েছিল সে। ওদিকে শ্রান সারা রাত বাইরে মশের কামড় খেতে খেতে সরি বলেছিল, অথচ এরপর মাসের পর মাস প্রিয় হাস গা পাতলেও সেখানে শ্রানের বিন্দু সমান গায়ে বাঁধেনি। পানশিতে এত তো মানুষের সামনে হাঁটুকে সেই প্রপোজালটাও জীবনের বাকি ৬৮ বছরের দায়িত্ব নিতে বলে বছরেই হারিয়ে যাওয়া, যাদের সাথে রোজ তুলনা করতে করতে যাদের মতো কলঙ্কিত করে ছেড়ে যাওয়া, এক নারীকে অপশনে ফেলে একাধিকের সাথে মন বিনিময়, এসব তো সে পেয়েছে শ্রানের থেকে। তারপর সে শরৎকে বিশ্বাস করল। খট করে অসমের দরজাও খুলে ফেলল শরৎ। প্রিয়র হাতে তার ফোন এবং চেহারায় অস্বাভাবিকতা, মুখটা অসামান্য রক্তিম, ক্ষণে ক্ষণে ছোট্ট নাকটা ফুলে ফেঁপে উঠছে, বুক ভার হয়ে আসছে। রাগ আটকানোর অভিলাষে শান্ত থাকার পিয়সটাই বারবার সে ঠোঁট চেপে করছে। ডান গালের টোলটা দৃশ্যমান হচ্ছে। শরৎ এক কদম এগোতেই প্রিয় দু কদম পিছিয়ে যায়। ভ্রুকুটি করে শরৎ শুধালো, কিছু হয়েছে? প্রিয় তাকালো শরতের দিকে, বড় বড় চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। আজকের দিনটা অফ অন দ্য মোস্ট স্পেশাল ডে অফ মাই লাইফ। আই এম থ্যাঙ্কফুল টু ইউ শরৎ ফর মেকিং মাই ডে অ্যান্ড আই লাভ ইউ টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট। থ্যাঙ্কস ফর গিভিং দিস অপরচুনিটি। এই প্রজেক্টটাই আমার প্রমোশন কনফার্ম। পুরো মেসেজটা দেখালো শরৎ প্রিয়কে। প্রিয় কিছু বলছে না, সে অপ্রস্তুত ভঙ্গিমায় এদিক ওদিক চাইছে। শরৎ প্রিয়র দু বাহুতে ধরে বলল, বি নর্মাল, বসো এখানে। প্রিয় বসলো। শরৎ পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, আমার কলিগ শর্মি, ও সব কিছুতে একটু নার্ভাস থাকতো আগে। নার্ভাসনেসে কোনো কাজই ঠিক মতো করতে পারতো না, এই জন্য ওকে কাজও দেওয়া হয়তো বেছে বেছে। এখনও নার্ভাসনেস কাটলেও ওকে কেউ ভরসা করে কোনো বড় ধরনের কাজ দিতে পারে না। কতদিন ইয়াকিন ভাই সিলেটের নতুন প্রজেক্টটা আমাকে দিলে আমি সেটা নেই, তারপর আজ সব কিছু গুছিয়ে বাকিটা শর্মিকে হ্যান্ডওভার করে দিই। আপাতত শর্মি ছাড়া সবার হাতে অসম্ভব কাজের প্যারা, তাই ইয়াকিন ভাই না করতে পারেননি। শর্মিও এতে নিজেকে প্রুভ করার একটা সুযোগ পাবে। আমি আগামী মাসখানেকের নামে আপনার কাছে ব্যস্ত হব না, বুঝেছেন ম্যাডাম? আজ সেসবে এত সময় গেল, ফিরতেও দেরি হয়ে গেল, সরি। দেখেন এদিকে। প্রিয় তাকলো, দেখতে পেল সব হাঁটুকে তার সামনে বসে আছে, কানে হাত তার, যার অসম্ভব কিউটনেস, আর ঠোঁটে ছোট্ট পুলি। মিসেস শিকদারকে রাগিয়ে দেওয়ার জন্য মিস্টার নীরজ শিকদার একটু সরি। বেশি সরি নয়, কেননা আপনার লাল টমেটোর মতো ফেসটা অসম্ভব আবেদনময়ী। আমার ভালো লেগেছে, আর আমি বারবার দেখতে চাই, বারবার রাগাতে চাই। প্রিয় হেসে ফেল। শরৎ গাল টিপে দিল প্রিয়র। এভাবেই হাসবেন, আপনার হাসি সুন্দর। শরৎ উঠে পড়লে প্রিয় পিছু নেয়। খেয়ে এসেছেন না? না প্রিয়, আপনি এখানে আমার অপেক্ষায় থাকবেন, আর এদিকে আমি খেয়ে উঠব। আমাদের না ভাগাভাগির সম্পর্ক একা একা কীভাবে করি। কথাটা বলে শরৎ অদ্ভুত ভঙ্গিমায় চমৎকারভাবে হাসলো। প্রিয় সেই হাসিটা কি যে ভালো লাগলো। এক রমনার কৃষ্ণচূড়ায় বিছানো রাস্তা দিয়ে হাঁটছে। শুভ্র গায়ে তার লাল টকটকে চুড়িদার, ওড়না গলায় জড়ানো, দুই হাতে ওড়নার দুই প্রান্ত ধরে মাঝে মাঝে ছড়িয়ে দিচ্ছে পাখা মেলার ভঙ্গিমায়, ওড়াল দেওয়ার তাগিদে। মাঝে মাঝে আড়াআড়িভাবে পিছে মুড়ে প্রহরকে দেখছে। বরাবরই প্রহরকে দেখতে পাচ্ছে একই মুখ অবয়ে। বুড়ো উঁচিয়ে শুধালো, অমন সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? পরে সোজা সাপটা জবাব, তোকে দেখতে ভালো লাগছে। আয়াত বিষম খেয়ে দাঁড়িয়ে পড়ল। পোর হাতের পানির বোতলটা তার দিকে এগিয়ে দিল। সে পানি খেয়ে বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে পড়ল। ওভাবে বলিস না ভাই, মনে হয় তোর উপর জিন ভর করেছে। প্রহর চোখে হাসলো। চোখের কান্নিসে সামান্য ভাঁজ এলো। কিছুক্ষণ পর আয়াতের ফোনে তার বাবা মোশাররফ সর্দারের কল আসে।
আয়াত কল রিসিভ করতেই ওপাশ থেকে মোশাররফ সাহেব বলেন, আম্মু কোথায় আছো তুমি? আয়াত হেসে হেসেই বলল, এই তো ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে এসেছি। বাসায় ফেরো জলদি। কেন বাবা? একটু প্রয়োজন আছে। কি প্রয়োজন? বেশি প্রশ্ন করো না, জলদি এসো তারপর বলছি। আয়াতের মুখ গোমরা হয়ে এলো। কল কেটে ফোন ব্যাগে ঢোকাতেই প্রহর বলল, কিছু হয়েছে? বাবা ফিরতে বললো। আচ্ছা চল, তোকে পৌঁছে দিয়ে আসি। আয়াত ঠোঁট উল্টে পড়ল। কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। পর আশেপাশে একবার তাকালো। মানুষের আনাগোনা এদিকটাই নেই একদম। ব্যাপারটা নিশ্চিত করে সে আয়াতের নিকটে এলো। মাছ শীতেতে ছোট্ট করে চুমে খেলো সময় নিয়ে। আয়াত কেঁপে উঠল, চোখ বন্ধ করে ফেল। পরক্ষণে একটি দীর্ঘায়িত হাসি তার ঠোঁটে এসে এঁটে গেল। ফিসফিসে বলল, এমন বিদায় সহস্র বার চাই। পর সেভাবেই ঠোঁট ছুঁয়ে হাসলো। সামনে সরে এসে আয়তের মাথার পেছনের দিকে চুলগুলোয় হাত বুলিয়ে দিল। আয়াত প্রসন্ন হেসে বলল, তোর উপর আজ খুব প্রেম প্রেম পাচ্ছে প্রহর। চল বিয়ে করে ফেলি। লাল ঘোমটার আড়ালে তোর লাল টুকটুকে বউ। ভাবতে পারছিস? জাস্ট ইমাজিনটা কর। পর হেসে বলল, করলাম ইমাজিন। কেমন লাগবে আমাকে? খুব সুন্দর লাগবে। আয়াত প্রহরের এক হাতের বাহু ধরে বাচ্চামা করে বলল, শ্বশুরবাড়ি যাওয়ার বয়সে বাপের বাড়ি যেতে হচ্ছে। আমার কষ্টটা বুঝতে পারছিস? প্রহর কিছু বলল না। আয়াত তখন বলল, শোন, ফোনের ধারেই থাকিস, আমি গিয়েই কল দেব। আজ সারা রাত আমার সাথে প্রেমালাপ করতে হবে। ঘুমের নাম নিবি তো সোজা নাইজেরিয়া পাঠিয়ে দেব। মলিন মুখে আয়াত বলল, চল দিয়ে আয় আমাকে। প্রহর বাইকে করে আয়াতকে বাড়ির সামনে অবধি এসে নামিয়ে দিল। আয়াত নেমে আর পিছে তাকালো না, সোজা চলে গেল। পরিবেশ কিছুক্ষণ ওভাবেই বসে রইল। হাত পা অসার হয়ে আসছে তার। পাশে একটা টঙের দোকানে ছিল। পর সেখানে ঢুকে গেল সোজা। দোকানিকে উদ্দেশ্য করে বলল, মামা এক প্যাকেট বেনসন দেন তো। দোকানে ব্যঞ্জনের প্যাকেট দিতেই পোর পকেট থেকে 500 টাকার নোটের একটা চকচকে নোট এগিয়ে দিল। দোকানে সেই নোট নিয়ে আলোর দিকে ধরে এদিক ওদিক দেখলো। তারপর তা রেখে দিয়ে একটা 200 টাকার কোচকানো নোট পোরকে ধরিয়ে দিল। অন্যান্য দিন হলে পোর এই নোটটা চেঞ্জ করিয়ে নিত, আজ নিল না। সেভাবে পকেটে ঢুকিয়ে ফেল। সিগারেটের প্যাকেট উল্টে পাল্টে দেখে ভেতর থেকে একটা বের করলো। দোকানের সরু দড়িতে বাঁধা লাইটারটি নিয়ে একটা সিগারেট জ্বালালো। ঠোঁটে ছোঁয়ালো সেটা। ধোঁয়া উঠছে। পৃথিবী তার নিকট ধোঁয়াটে লাগছে। অন্তর্মুখী মানুষদের সাথে বাক্য দুনিয়ার লেনদেন একটু কমই বটে। তার মনের কথা মুখে আনতে প্রচণ্ড দ্বিধা করে। তারা বুকের ভেতর পাহাড় পোষে, বাইরে থেকে সহজ সরল শান্ত। তাদের জীবনধারা একটু কঠিন। তারা ইন্টারঅ্যাক্ট করতে পারে না সহজে। অথচ এই অন্তর্মুখী মানুষের মাঝে এক ধরনের বিশেষ ক্ষমতা আছে যা আমাত্র জানার বাইরে। তাদের ইএসপি সাংঘাতিক হয়। ইএসপি হলো এক্সট্রা বেঞ্চনছড়ি সাসপেনশন বা অতি ইন্দ্রিয় ক্ষমতা, যেটাকে আমরা সহজে সিক্স সেন্স বলতে পারি। তারা প্রকৃতির সাথে কানেকশন রেখে চলে। তাদের ড্রেসিং সেন্স অমায়িক। তারা মানুষের হাবভাব বোঝে। তারা ভবিতব্য সম্পর্কে আগাম টের পেতে পারে। যেমনটা ভোর পাচ্ছে আজ ক সপ্তাহ ধরে, খুব টের পাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেই ঘটনা ঘটবে বলে সে অনুমান করেছে সেই ঘটনা আজ ঘটবে, আর আজকের সন্ধ্যাতেই ঘটবে। সে ভুল হলে একটু পর তার প্রয়োজনীয়তা পড়তে পারে। খুব চাইছে সে আজ ভুল হোক, তার সেন্সিং পাওয়ারটা নষ্ট হয়ে যাক, তার সব ধরনের পারসেপশন ভুল বের হোক। খুব চাইছে সে। সিগারেটের আগুন তাপ যখন হাত পর্যন্ত স্পর্শ করলো, পর তবুও ধরে রাখলো। সময় নিয়ে সেটা ফেলে আরেকটা ধরলো, তারপর আরেকটা, তারপর আরেকটা। সিগারেটের প্রতি ঝোঁক তার বছর কয়েক হবে, তবে সে নিয়ন্ত্রণে থেকেছে। দিনে 3টার অধিক কখনো নেয়নি, তবে বিগত সপ্তাহ ধরে সে নিয়ন্ত্রণ হারাচ্ছে। ঘন্টা গেল যখন আয়াতের কল এলো না। পর ধোয়া উড়াতে থাকা সিগারেটটার দিকে তাকিয়ে হাসলো। তার অনুমান 20%, 30%, 50%, 80%, 95%-এ গিয়ে থামলো। আর 5%-এর আশা নিয়ে সে ওভাবে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা নামতে লাগলো। আর রুমে ঢুকতেই মোশাররফ সাহেব এসে বললেন, আম্মু একটু কথা ছিল তোমার সাথে। বলো, কিন্তু তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? মোশাররফ সাহেবের সাদা কাবিলটা কুচকে আছে। স্লিপস অগোছালোভাবে গোটানো, চুল দাড়িও এলোমেলো। বড় করে একটা শ্বাস ফেলে তিনি বললেন, তোমার আমজাদ আঙ্কেল আছেন না? হ্যাঁ, তোমার বন্ধু তিনি না?
হ্যাঁ, ও তো গত রাতে স্ট্রোক করেছে। আমি কাল থেকে হসপিটালেই ছিলাম। এখন ও কথায় কথায় বলছে ছেলেকে আজই বিয়ে দেবে। আমি খুব করে বলেছিলাম সুস্থ হলেই আয়োজনটা করে বিয়েটা দেব। ও মানতেই চাইছে না, তাই জলদি তোমাকে ডেকে নিলাম। আয়াত বুঝতে পারছে না ব্যাপারটা, চোখ পিটপিট করে বলল, এখানে আমি কি করতে পারি? তোমাকে আমি অনেক দিন আগেই বলেছিলাম আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ের কথা। তোমার আপত্তি ছিল না সে সময়, তুমি শুধুমাত্র সময় চেয়েছিলে। এখন পরিস্থিতি অনুকূলে, তাই আমি বলছি যে রেডি হও, একটু পর বিয়ে পড়ানো হবে।